হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কাজী রুবাশার রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন দ্য বাংলা ব্লগার। সো একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে লকডাউনের কারণে অনেক দিন ধরে আমার গাড়ি এবং বাইক যেটা আছে সেটা হচ্ছে বন্ধ হয়ে আছে, মানে স্টার্ট দেওয়া হয় না। এক্ষেত্রে কী হয়েছে, আমার গাড়িটা নতুন হলেও বাইকটার বয়স প্রায় 3 বছরের বেশি। তো আমার বাইকের ব্যাটারি এখন পর্যন্ত আমি বদলাই নাই। সো বাইকের ব্যাটারিটা দুর্বল না, কিন্তু পুরানো। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি 10-15 দিনের বেশি বাইকটা স্টার্ট দিয়ে না রাখি, তাহলে কি হয়, বাইকের ব্যাটারিটা বসে যেতে পারে। আর যদি ব্যাটারিটা বসে যায় তাহলে বাইক স্টার্ট দিতে আমার অনেক কষ্ট হবে, এবং গাড়ির ক্ষেত্রেও ব্যাটারিটা বসে গেলে ব্যাটারিটা খুলে নিয়ে চার্জ দিয়ে নিয়ে এরপর স্টার্ট দিতে হবে। সো এই জিনিসটা অনেক ভেজাল। আর আপনাদের যাদের বাইক বা গাড়ি আছে, লকডাউনের কারণে আপনারা 15-20 দিন ধরে বাসায় বসায় রাখছেন, তাদেরকেও বলতেছি আজকে আমি যে কাজগুলো বাইক বা গাড়ির সাথে করব সেগুলো করবেন। তাহলে হচ্ছে লকডাউনে বাইকের যত্ন নেওয়া হবে। অর্থাৎ হচ্ছে দেখা যাচ্ছে যে বাইক যদি অনেক দিন না চলে তাহলে বাইকে ময়লা জমে, সেই ময়লাগুলো এফেক্টও করতে পারে, অনেক কিছু হইতে পারে। সো আজকের ভিডিওতে মূলত এটা হবে। সো আমি এখন বাসায় আছি, যেহেতু আমার বাসা মিরপুরে। আপনারা জানেন যে মিরপুরের বেশিরভাগ বাড়িতেই গ্যারেজ নাই, তো আমার বাসায়ও গ্যারেজ নাই। গ্যারেজ আমি হচ্ছে পাশে একটা বিল্ডিংয়ে বাইক রাখি এবং আরেকটু দূরে একটা বিল্ডিংয়ে গাড়ি রাখি। তো সেখানে যাই আমি দেখাচ্ছি যে আমি আমার গ্যারেজে চলে আসছি। আমার গ্যারেজে আসার পর দেখি বাইকের এই অবস্থা, ধুলা পরে অবস্থা খারাপ। প্রায় 15 দিনের মতো বাইক ওপেন হয় নাই। আমার কাভারটা আমি সরাইলাম, কাভারটার অবস্থাও খুব খারাপ। সো এই হচ্ছে আমার বাইকের অবস্থা। সো আমি এখন বাইকটা স্টার্ট দিব, এরপর একটু চালাবো, দেখি বাইকের কী অবস্থা। মেন রোড উঠবো না, কারণ আমি মুভমেন্ট পাস নাই। আমি আমার বাসার গলির ভিতরে একটু চালাবো। তো লিটারালি প্রায় অনেক দিন পরে আমার বাইকটা স্টার্ট দিব আমি। তো বাইকটা অন করলাম, ডিসপ্লে চলে আসছে, নিউট্রাল নাই। বাইকটারে নিউট্রাল করি, এরপর দেখি বিসমিল্লাহির রহমানির রহিম, স্টার্ট দিই। ওয়াও, এক কিকে বাইকটা স্টার্ট হয়ে গেছে। এখন হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা নর্মালি জানি যে বাইক অনেক দিন পর স্টার্ট দিলে একটু হিট হওয়ার জন্য সময় দিতে হয়, কিন্তু আমাদের দেশে নর্মালি সবাই বলে 2 মিনিট স্টার্ট দিয়ে রাখতে, কিন্তু যেহেতু 150 সিসির বাইক সেহেতু 30 সেকেন্ড স্টার্ট দিয়ে রাখাই যথেষ্ট। সো আমি এখন বাইকটা চালায় দেখি বাইকের কী অবস্থা, এরপর আপনাদের সাথে কথা বলতেছি। সো এটা হচ্ছে আমার গাড়ি, আমি এখন এই গাড়িটা স্টার্ট দিব। লক খুলি নাই, যেহেতু কিলেস সেহেতু কোনো চাপই দিতে হবে না। সো গাড়ির ভিতরে বসলাম, লিটারালি আমার গাড়িতে লাইট জ্বালায় রাখছি অ্যান্ড এখন গাড়িটা স্টার্ট দিব। আমি জানি না কী অবস্থা হবে। আর আমার গাড়িটার মডেল হচ্ছে প্রিমিও 2017, দেখতে পাচ্ছেন নিউ শেপ। যেটা ব্রেকে পা দিলে এখানে সবুজ লাইট জ্বলে, আর স্টার্ট দিলে এই যে গাড়িটা স্টার্ট হয়ে গেল। অর্থাৎ হচ্ছে আমার গাড়ির ব্যাটারিটা বসে নাই, গাড়ির ব্যাটারিটা একদম ভালো আছে এবং স্টার্ট হয়েছে। আর এই গাড়িটা অনেকে বলতে পারেন যে কি নাই, তাইলে কিভাবে স্টার্ট হইলো? আসলে এই গাড়িটার একটা কি আছে, কিন্তু কি লাগাইতে হয় না। এইসব যেসব পুশ স্টার্ট গাড়ি সেগুলোতে কি লাগাইতে হয় না। গাড়ির চাবিটা আমি দেখাচ্ছি। সো এই গাড়ির চাবিটা আমার সাথে থাকলে আমি গাড়িটা চালাইতে পারবো, যখন এই চাবিটা আমার সাথে থাকবে না তখন আমি চালাইতে পারবো না। এটাই হচ্ছে কিলেস গাড়ির সিস্টেম। বাইকেও কিলেস আছে, জিএসএক্স মনে হয় কিলেস আসে। এসি চালায় একটু বসলাম, যেহেতু আমি ঘেমে গেছি। আর এখন একটা ইম্পর্টেন্ট কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। সো গাড়িটা স্টার্ট আছে, আমি এখন গাড়ির ডিকিটা খুলবো। সো এখন আপনারা কোশ্চেন করতে পারেন চাকায় আমি কেন বানিয়ে দিলাম। যেহেতু গরমকাল এবং আমরা যখন গাড়ি চালাই তখন গাড়িতে অনেক কাদা টাদা লাগে। অনেক দিন যখন গাড়িটা মানে বসে আছে গ্যারেজে, তার মানে গাড়িতে কোনো পানি লাগতেছে না, নর্মালি গাড়িটা ধোয়া হচ্ছে না। তো চাকায় পানি দিলে হবে কি, চাকার যে ম্যাটেরিয়ালটা আছে সেটা হাইড্রেট থাকবে এবং এইটার কারণে চাকাটা একটু লং লাস্টিং হবে। যদি আমার এরকমই 30-40 দিন যাইতো তাহলে চাকার লাইফ টাইম লংজিভিটি যেটা আছে সেটা একটু কমে যাইতো। তখন দেখা যাচ্ছে আপনাদের অনেকেরই আছে যারা আপনারা কখনো বাইক ফেলে রাখেন, তাহলে নিয়মিত চেষ্টা করবেন গাড়ি হোক বাইক হোক, জাস্ট আপনার চাকায় একটু করে পানি দিবেন 1 সপ্তাহ পর পর, তাহলে আপনার চাকাটা অনেক হাইড্রেট থাকবে এবং অনেক ভালো থাকবে। আমার এখানে কাজ শেষ, আমি এখন যাই দেখি ওখানে কি করা যায়। সো আমি আমার বাসার সামনে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকের এই যে এই জায়গাগুলো কত ময়লা হয়ে গেছে, চাকা কত ময়লা, তারপরে বাইকের বডি থেকে শুরু করে সব কিছু ময়লা হয়ে গেছে। আমি জাস্ট বাইকটা আজকে ধুবো এবং চাকায় পানি দিব, যেহেতু হাইড্রেট করা দরকার। আমি স্টার্ট দিছি, স্টার্ট দিয়ে ইঞ্জিনটাকে ব্যাটারিটাকে চার্জ করছি। এখন হচ্ছে আমার বাইকটা ধুবো। আমি এখন বাইকটা ওয়াশ করবো। তো আমার বাইক ওয়াশ মোটামুটি শেষ। সো এরপরে বাইকটা আমি গ্যারেজে রেখে দিই। আমি অনেক হাঁপাই গেছিলাম, কারণ এখন আমি এমনি একটু হেলদি মানুষ। এরপরে রোজার মধ্যে আমি রোজা রেখে জাস্ট বাইকটা রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ধুচ্ছি, এই জন্য মাথাও গরম হয়ে গেছে।
মানে সব মিলে আমি এরপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। সো এখন আমি বাসায় বসে সুন্দর মতো এসিতে বসে কন্টিনিউ করতেছি। নর্মালি আমি দিনের বেলা এসি ছাড়ি না, কিন্তু আজকে খুব গরমের মধ্যে ছিলাম দেখে ছাড়লাম। যাই হোক, আপনারা যেই যেখানে থাকেন সবাইকে বলবো যে আপনারা লকডাউনে বাসায় থাকেন। আমি লকডাউনে বেশি দূরে যাইনি, আমার বাসা এই গলি, পাশের গলিতেই জাস্ট গেছি। মুভমেন্ট পাস ছাড়া আমি মাস্ক পরছিলাম এবং নিরাপত্তার পুরো ব্যবস্থা রাখছিলাম, আমি কোনো জনসমাগমে যাই নাই। সো আপনারাও যদি বের হয়ে থাকেন তাহলে মুভমেন্ট পাস অবশ্যই নেবেন এবং বাইকের কাগজপত্র সাথে নিয়ে বের হবেন এবং আপনারা সেফলি বের হবে। কারণ সেফটিটা আপনার জন্য না, আপনার পরিবারের জন্য। আপনি যখন বাইরে যাবেন, আপনার শরীরে যদি করোনার যান বয়ে বাসায় ঢুকে, তখন দেখা যাচ্ছে বাসায় যারা আসছে, বাসায় আসার পরে তাদের এফেক্টেড হবে। তো এখন আমরা খুব সাবধানে চলবো। আর আমি কিছুদিন আগে সিএমএইচে গেছিলাম, সেখানে গিয়ে আমার কান্নার মতো অবস্থা। কারণ হচ্ছে ওখানে এত পরিমাণ করোনা রোগী ছিল যে বলার বাইরে। আমি মূলত আমার মাকে টিকা দিতে নিয়ে গেছিলাম সিএমএইচে। তো ওখানে গেলে বোঝা যায় যে করোনার কি খারাপ অবস্থা। বিভিন্ন হাসপাতালে এখন এত খারাপ অবস্থা বলার বাইরে। অক্সিজেন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আর যারা অক্সিজেন পাচ্ছে না তারা মারা যাচ্ছে। আর সরকার হয়তো বা 100 জনকে দেখাচ্ছে, কিন্তু করোনার জন্য না, কিন্তু করোনা হয়েছিল দেখে শরীর দুর্বল হয়েছে এরকম অনেক লোক ইদানিং মরতেছে। সরকার রিপোর্টটা হয়তো বা সত্যি, তারপরেও করোনাতে খুব এফেক্ট করতেছে। আর যার একবার করোনা হয় সে বুঝে নিঃশ্বাসটা কিরকম। আমার করোনা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি ফিল করি যে আমার ফুসফুসটা অনেক দুর্বল হয়ে গেছে। আমি আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত কোনোদিন সিগারেট খাই নাই, সেই হিসাবে আমার লাংসটা, ফুসফুসটা অনেক স্ট্রং হওয়ার কথা, কিন্তু সেই তুলনায় আমার ফুসফুসটা দুর্বল হয়ে গেছে। করোনার আগেও আমার ব্রিদিং পাওয়ার, যেটা নিঃশ্বাস বন্ধ করে রাখার ক্ষমতা বা দৌড়াদৌড়ি বা যাই বলেন, মানে আমার ফুসফুসের যে অবস্থা ছিল সেটা অনেক ভালো ছিল। কিন্তু করোনা হওয়ার পর আমার আম্মু এফেক্টেড হয়। আম্মু বাসা থেকে বেরই হয় না, হয়তো বা বাজারের সাথে আম্মার এসে আম্মুকে এফেক্ট করছে। এরপর তখন আমরা কয়েকজন হালকা জ্বর ছিল, হয়তো পারে আমাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং দেখে আমরা ধরি নাই। আমার মা 16 দিন না 21 দিন, যখন করোনা প্রথম আসে বাংলাদেশে, 21 দিন হাসপাতালে ছিল। এরপর আম্মু হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসে। আমরা খুব প্যানিকে ছিলাম, কি মানে কিছুই ভালো লাগতেছিল না, আর বাসা লকডাউন হয়ে গেছিল। এরপরে আবার কি হইলো, এরপর সবকিছু ঠিক হয়ে গেল। এরপরে আম্মুর আবার অ্যাটাক হইলো, আম্মু সেকেন্ড টাইম করোনা নিয়ে হাসপাতালে গেল। 15-16 দিন থেকে আম্মু সুস্থ হয়ে আসলো। তো এতে আমার আম্মুর অবস্থা যেরকম কাহিল, সেরকম আমাদের বাসায় যারা আছে তাদের অবস্থাও কাহিল। ফুসফুসে আমরা জোর পাই না, নিঃশ্বাস নিতে পারি না, নিঃশ্বাস নিতে গেলে আটকে আটকে আসে, অক্সিজেন লেভেল শরীরে কম হয়ে গেছে। এখন করোনা হয়তোবা হয়ে সেরে গেছে 2বার, কিন্তু প্রভাব ফেলতে পারেনি। কিন্তু করোনা যখন সেরে যায়, তাও আপনার ফুসফুসের অবস্থা 12টা বাজায় দিয়ে যায়। সো আপনারা চেষ্টা করবেন করোনা থেকে দূরে থাকতে। আর আমি এতগুলো কথা কেন বলতেছি, এখন পর্যন্ত যদি দেখে থাকেন আপনাদের বলতেছি, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি পরিবারের মতো মনে করি। আমি একজন মানুষ, মানে আমি মানুষের সাথে কথা বলতে পারি না। নর্মালি আমি ফেসবুকে যেরকম কনফিডেন্ট, ইউটিউবে যেরকম কনফিডেন্টলি আপনাদের সাথে কথা বলি, আমার দেখেন চোখ লাল হয়ে গেছে, পানি আসার মতো। মানে আমি যখন লাইক বাইরে যাই, মানুষের সাথে কথা বলি, আমি ঠিক মতো কথা বলি না। কারণ আমি অনেক কি বলো এটাকে, মানে হচ্ছে মানুষের সাথে কথা বলতে পছন্দ করি না, আড্ডা দিতে পছন্দ করি না। আমি অনেক কমপ্লেক্স একটা মানুষ। আমি যত টাইম স্পেন্ড করি শুধু আমার ইউটিউবে সাবস্ক্রাইবারদের সাথেই করি, অথচ আমি ভিডিওতে আমার মনের কথাগুলো সবসময় শেষে বলি। তো এখন পর্যন্ত যারা দেখতেছেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা তাদের। এই জন্য আমি করোনার কথা বলতেছি যে করোনা কতটা ভয়াবহ। আমি চাই আমার মতো আপনারা, আমার ভাইয়েরও যাতে করোনা না হয়। সো ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, করোনার মধ্যে অকারণে বের হইেন না। দেশের অবস্থা খুব খারাপ, যখন তখন মানে হাজার হাজারের মরার শুরু হয়ে যেতে পারে। সো আমরা অনেক সময় হালিম কিনতে, মজা করতে বাইরে যাই, আমরা যেন বাইরে না যাই। এই জন্যই আজকে আমি মূলত এত কথা বললাম। অনেকে করতে পারেন, মানে হাসি তামাশাও করতে পারেন, কিন্তু যারা নিজের পরিবারের একজনকে হারাইছে তারাই বুঝতে পারবে করোনা কতটা ভয়ঙ্কর। সো কথাগুলো শুনে থাকলে ভালো। আমার চ্যানেল, আমার ভিডিওতে লাইকও দেওয়ার দরকার নেই, সাবস্ক্রাইবার হওয়ার দরকার নেই। আপনারা যদি কথাটা শুনে থাকেন তাহলে আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা বাইরে যাবেন না, আর বাইরে গেলেও মাস্ক পরে যাবেন এবং নিরাপত্তা দিয়ে থাকবেন, হাত ধুবেন ঠিক মতো। এই নিয়েই আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, এন্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আর কি বিষয়ে আপনারা নেক্সট ভিডিওগুলো চান যদি আমাকে কমেন্টে জানান, তাহলে আমার বলতে মানে বানাইতে ইজি হয়ে যায়, যেহেতু এখন কন্টেন্টের অনেক ঘাটতি। আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।